ধৈর্য ধরে একজনের কথা শোনাটাই সবচেয়ে বড় সাপোর্ট। যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া, এটা তো যদি না করে তাহলে সম্পর্ক তো খুব বেশি সুন্দর থাকার কথা না। খেলার মাঠে সম্পর্কটা আমার কাছে মনে হয় বন্ধুত্বের চেয়ে বেশি প্রফেশনাল হওয়া উচিত। যেখানে রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কটা কখনো কখনো রক্তের সম্পর্কের চাইতেও গভীর। যেখানে অন্ধকার রাতে কেউ একজন হাত ধরে বলে, ভয় নেই প্রিয়, আমি আছি তো। যেখানে সম্পর্কটা বন্ধুত্বের, সম্পর্কটা প্রতিশ্রুতি একসাথে থাকার, শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে বাঁচার, একসাথে চলার। দর্শক, পোলার আইসক্রিম প্রেজেন্টস ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্প। আজকের পর্বে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস এবং তার স্ত্রী ইশিতা তাসমিন। ভাইয়া ভাবি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, প্রথম প্রশ্নটা আপনার কাছে, যেহেতু আমাদের আজকে টপিকই হচ্ছে খেলার মাঠে বন্ধুত্বের গল্প, তো আপনার কাছে আমি জানতে চাই, খেলার মাঠে আপনার প্রথম বন্ধু কে ছিলেন? খেলার মাঠে প্রথম বন্ধু তো ডেফিনেটলি অনেক ছোটবেলায়, এখনো আমরা একসাথেই আছি। যে বিশেষ করে যেহেতু ঈদের প্রোগ্রাম, এইটা স্বীকার করতে কোনো সমস্যা হবে না। আমাদের জার্নিটা শুরু হয়েছিল ওয়াহিদ স্যারের কোচিং ক্যাম্পে, অঙ্কুর ক্রিকেটার্স, এবং সেখানে এখনো সেই বন্ধুদের সাথে আমরা এখনো সম্পর্কটা মেনটেন করি। এবং আমাদের যেমন ঈদের সময় যেটা আমরা করি, সেটা ঈদের সেকেন্ড দিন কিন্তু ওয়াহিদ স্যারের বাসায় আমাদের দাওয়াত থাকে, সেই বন্ধুদের সাথে প্রতিদিনই দেখা হয়। তো আমরা একসাথে অনেকেই ছিলাম, সবার কাউকে পার্টিকুলার নাম বলে ছোট করতে চাই না, বাট আমাদের একটা পরিবারের মতো আছে, যেখানে 70-80 জন প্লেয়ার্স আছে। আমরা এখনো সেই বন্ধুদের মেনটেন করে চলে যাচ্ছি। ভাবি, এই যে একজন প্লেয়ারের ওয়াইফ হিসেবে ভাইয়া যে বললেন এখনো তারা সেই বন্ধুত্বটা মেনটেন করে যাচ্ছেন, এটা আসলে আপনার কেমন লাগে বা আপনি কেমন ফিল করেন? ওর অনেকজন বন্ধু আছে যাদের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব প্রথম থেকেই। যেমন আমি পার্টিকুলারলি নাম বলতে পারবো, এনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, ওরাও সবাই আমারও অনেক ভালো বন্ধু। ওদের সাথে ভালো বন্ধুত্ব, ওদের ওয়াইফদের সাথে খুব ভালো বন্ধুত্ব। আর বাকি যেটা চাঙ্ক অফ ফ্রেন্ডস নাম যাদের বললো, তারা তো এই নাম্বারটা আসলে অনেক বড়, তাদের সবার সাথে আমার ইন পার্সন দেখা হয়নি। আমি যদি আপনাদের বন্ধুত্বের গল্পটা জানতে চাই, আপনাদের শুরুর গল্পটা। আমরা পারিবারিকভাবে একজন একজনকে চিনতাম। আমার মা এবং আমার শাশুড়ি তারা একসাথে কলেজে পড়তেন, ওভাবেই পরিচয়। তারপর মানে আন্টিরাও ফ্রেন্ড ছিলেন? হ্যাঁ, একসাথে কলেজে। বন্ধুত্বটা নতুন নয়, অনেক পুরনো। তো তারপর ওভাবে পরিচয় ছিল, বাট সিরিয়াসলি দেখা সাক্ষাৎ হয়েছে আমি যখন ইংল্যান্ড থেকে আসার পর। ওর ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিল, তখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে দেখা হয়, এবং এরপরে ওর সাথে কথাবার্তা শুরু হয় এবং আস্তে আস্তে সম্পর্ক। কিন্তু সম্পর্কটা খুব বেশি দিনের না, 1 বছর 3 মাস, তারপর আমরা উই গট ম্যারিড। তো এই যে বন্ধুত্ব থেকে সম্পর্কে একটা পরিণতি, আপনার যখন টাফ টাইম যায় বা যখন ভাবির টাফ টাইম যায়, আপনারা একজন আরেকজনকে কিভাবে মোটিভেট করেন? আমরা যারা ক্রিকেট খেলি, আমাদের অনেক সাফল্য মানুষ দেখে, হয়তো আমরা অনেক ভালো চলছি, মানুষ অনেক আমাদের ভালো বলছে, আমাদের সেলিব্রেট করছে, এটা দেখে। কিন্তু প্লেয়ারদের যে এই ক্যারিয়ার, এটা পিছনে তো অনেক হার্ডওয়ার্ক থাকে এবং অনেক না পাওয়া থাকে। আপনি একটা প্লেয়ার 10টা ম্যাচের মধ্যে 4 দিন রান করে 6 দিন রান করেন, এই 6 দিন রান না করাটা কিন্তু তার কষ্টের জায়গা। আমি মনে করি একটা প্লেয়ারের সাফল্য পেছনে তার হার্ডওয়ার্ক যতটুকু অবদান রাখে, তার বাসার মানুষরা ঠিক ততটাই অবদান রাখে। কারণ একটা মানুষ যখন টাফ টাইম যাচ্ছে, সে ভালো করতে পারছে না, তার যে মেন্টাল স্ট্রেস, এটা কিন্তু পুরোটাই বাসার মানুষ অ্যাবজর্ভ করে। এবং এভাবে যদি এই পার্টনারশিপের জায়গাটা ভালো না থাকে, তাহলে কোনো একটা প্রফেশনের সামনে থেকে এগিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক অন্যভাবেও আমার ওয়াইফ যেহেতু সুপ্রিম কোর্টে কাজ করছিল, লয়ার, ওখানেও কিন্তু অনেক স্ট্রেস আছে, অনেক ধরনের সমস্যা আছে। এবং আমি যখন আমার অফিস থেকে আসি, ও যখন ওর কোর্ট থেকে আসে, এই সমস্যাগুলো কিন্তু আমার সাথে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে শেয়ার করছে। তো কথাটা শোনা এবং যতটুকু সম্ভব মেন্টাল সাপোর্ট দেওয়া। কারণ ও আমার প্রফেশনে এসে কিন্তু খুব বেশি সাপোর্ট দিতে পারবে না, বাট ওর প্রফেশনে গিয়ে আমিও খুব বেশি কিছু করতে পারবো না। প্লিজ শোনা এবং যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া, এটা তো যদি না করে তাহলে সম্পর্ক তো খুব বেশি সুন্দর থাকার কথা না। ধৈর্য ধরে একজনের কথা শোনাটাই সবচেয়ে বড় সাপোর্ট আসলে। ভাইয়ার লকার রুমের সব থেকে মেমোরেবল কোন ঘটনাটা আপনি জানেন? কোনোটাই তো না। না, আসলে লকার রুমের যেটা হয় যে অনেক প্লেয়ারদের অনেক ঘটনা ওর কাছ থেকে শোনা আছে। অনেকে আছে না যে একটু হট টেম্পার থাকে, আউট হয়ে গেলে সে হয়তো ব্যাটটা ছুঁড়ে মারে, প্যাডটা ছুঁড়ে মারে, বা অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বাট নাফিস খুবই
ওর খুবই শান্ত এবং খুবই ওর ভালো নিয়ন্ত্রণ আছে ওর উপর নিজের। তো এই জন্য ওর হয়তো ওরকম কোনো সিগনিফিকেন্ট ঘটনা নেই। আর যদি থাকতো তাহলে ও নিজেই হয়তো এসে আমাকে বলতো, আর না বললেও আমি কারো না কারো কাছ থেকে জানতাম। এই কারো না কারো কাছ থেকে জানতেন, এই কারো না কারো কাছ থেকে, হ্যাঁ, এই সূত্রটা কারা? এটা যখনই ও ন্যাশনাল টিমে খেলেছে সবার সাথেই মানে যখনই খেলেছে তখনই এক্সিস্টিং মোটামুটি সবার সাথেই আমার আসলে ভালো সম্পর্ক ছিল। যেমন আমার যখন বিয়ে হয়েছে 2006-এ, তখন আমার যেমন ও তখন তো ভাইস ক্যাপ্টেন ছিল, হাবিবুল বাশর সুমন ভাইয়ের সাথে ওনার ওয়াইফের সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমরা উই ওয়ার লাইক ফ্যামিলিজ। তারপর আমার সাথে তখন আফতাব ভাইয়ের ওয়াইফের খুব ভালো সম্পর্ক ছিল। তারপর একদম লাস্ট পর্যন্ত মাশরাফি ভাই এবং মাশরাফি ভাইয়ের ওয়াইফ। তো তারপর ওই সময়টায় রাজিন ভাইয়ের ওয়াইফ। তো আমরা একটা ছোট ফ্যামিলির মতো ছিলাম। তো আমরা ওই যে খেলার সময়গুলোতে একসাথে বসা, একসাথে ওই খেলা ম্যাচ শেষে রাত একসাথে আড্ডা দেয়া, তারপরে চিটংয়ে খেলা হলে ঘুরতে যাওয়া। তো ওইভাবেই আর কি ওই ইয়েটা থেকে বললাম যে কারো না কারো কাছ থেকে হয়তো জানা হয়েই যেত। তো ওইরকম মনে হয় না কোনো সিগনিফিকেন্ট ঘটনা আছে। ভাবি কি কখনো আপনার কোনো ফ্রেন্ডকে নিয়ে জেলাস হয়েছে? না, আমার মনে হয় না। ভাবি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন। না, আমি ওর কোনো ওই খেলাকালীন সময় কোনো ফ্রেন্ডকে নিয়ে কখনো জেলাস হইনি, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে এটা একটা মজার গল্প। সেটা হচ্ছে ফ্রেন্ড বলা যাবে না, বড় ভাই বলা যায়। সেটা হচ্ছে ওরা একসাথে কাজ করে, সবাই চিনবেন, নাফিস ইকবাল ভাই। মানে ওরা 24/7 they are connected with each other. So much they talk with each other. এত ফোনে কথা, সারাক্ষণ টেক্সটিং, সারাক্ষণ কলিং। বাসায় আসলে রাত 1-1:30টার সময় নাফিস ঘুমাতে থাকে, নাফিস ভাই কল দেয়। আমি হঠাৎ করে ফজর সময় উঠলো, দেখি যে নাফিস ভাইকে ফোন দিচ্ছে বা কল দিচ্ছে। সো হ্যাঁ, ওইটা একটা পয়েন্ট অফ এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই জন্য ও এই কথাটা অন ক্যামেরা বললো। নাফিস ভাই হচ্ছে কি, নাফিস ইকবাল হচ্ছে কি বাংলাদেশ টিমের ম্যানেজার, আর আমি হচ্ছে কি অপারেশনস ম্যানেজার। আমি অফিস থেকে বাংলাদেশ এই টিমটাকে ম্যানেজ করি, আর নাফিস ইকবাল মাঠে থেকে টিমটার সাথে বাকি কাজগুলো করে। তো এইটা ওর সাথে 24 ঘন্টায় কানেক্টেড থাকতে হয়। এবং নাফিস যখনই আমাকে ফোন করে, মোস্ট অফ দ্য টাইম যখন অ্যাটলিস্ট আমি বাসায় থাকি, ওইটাই বলে যে আমি তোকে এত ফোন দিয়ে নিশ্চয়ই তোর বউ আমাকে দেখতেই পারে না। আসলে আমাদের কাজের প্যাটার্নই এরকম, আসলে জোক একটা কানেক্টেড থাকে। এবং এটা ও বললো, এটা নাফিস ইকবালও বলে যে আমরা এত কথা বলি, দেখা যায় যে মাঝে মধ্যে ও বলতেছে যে মনে হয়, বা আমি যখন ওকে ফোন করি আমি বলি যে ভাই আমি আপনাকে এত ফোন করছি, নিশ্চয়ই ভাবি বিরক্ত হয়ে যাবে। ভাই, আপনি যেহেতু ক্রিকেট অপারেশনসের দায়িত্বের কথা বললেন, আমি ওই প্রসঙ্গে জানতে চাই, এই যে দক্ষিণবঙ্গ বা স্পেসিফিক্যালি আমি যদি বরিশালের কথা বলি, বরিশাল থেকে এখন আমরা বেশ কয়েক বছর ধরে কোনো প্লেয়ার উঠে আসছেন না বা কেউ খেলাটা কন্টিনিউ করছেন না। এর পেছনে কি কারণ থাকতে পারে, আপনার কি মনে হয়? বরিশালে খেলাটা কম হয়। আমাদের দেশের খেলাটা দক্ষিণবঙ্গে অনেক বেশি হয়। দক্ষিণবঙ্গে বেশি হয় যেটা, সেটা হচ্ছে খুলনাতে বেশি হয়, উত্তরবঙ্গে বেশি হয়। খুলনা থেকে কিন্তু খুলনা বেল্ট থেকে প্রচুর প্লেয়ার আসে। পার্টিকুলারলি বরিশাল থেকে প্লেয়ার না আসার অন্যতম কারণ হচ্ছে কি খেলার পরিমাণ কম, 1। আর 2 নাম্বার, বাংলাদেশের খেলার যেই ইতিহাসটা, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক। তো বরিশাল অনেকটা সময় ঢাকা থেকে বেশ দূরে ছিল, লঞ্চ ছাড়া তো যাতায়াত করা যেত না। দেখা যায় কি খেলার সময় সকালবেলা বাসে চড়ে একটা জায়গায় খেলতে চলে যাওয়া যায়, এটা কিন্তু বরিশাল থেকে হতো না। তো ওই কানেক্টিভিটিটা একটা বড় কারণ ছিল। বাট এখন সেই পদ্মা সেতুর কারণে সেই কানেক্টিভিটির সমস্যাটা দূর হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, বরিশালের যে স্টেডিয়ামটা আছে, এটাকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মাস্টার প্ল্যান রয়েছে, যেখানে একটা বড় স্টেডিয়াম থাকবে, বাইরে একটা মাঠ থাকবে। সো এই সমস্যাগুলো যখন সমাধান হয়ে যাবে, তখন আমরা বিশ্বাস করি বরিশালে আরো অনেক বেশি নাম্বার অফ ক্রিকেটস হবে এবং আরো অনেক বেশি প্লেয়ার উঠে আসবে। নাফিস ভাই, খেলার মাঠে আসলে এমন কোনো ইমোশনাল স্মৃতির কথা আপনি বলতে চান কিনা, যেটা আসলে আপনার খুব ক্লোজ কোনো ফ্রেন্ডের সাথে, বা যেটার সাথে ভাবি কানেক্টেড কোনোভাবে? যেদিন আমার মেয়ে হয়েছিল, ওই দিন আমি খেলার মধ্যে ছিলাম, 19শে মার্চ। ঢাকা প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেলছিলাম। মানে বাচ্চা হওয়ার সময়টা অলমোস্ট হয়ে গিয়েছিল, বাট উই ওয়ার নট শিওর। তো ওই দিন খেলাটা ছিল মিরপুর স্টেডিয়ামে, মানে ডিউ ডেট ছিল না। তারপরে ফার্স্ট হাফ খেলাও হয়েছে। লাঞ্চের সময় কথা হয়েছে, বলছে যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, ব্যথা বেড়ে যাচ্ছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার এরপরে তো আমার ব্যাটিং হবে, তো তুমি আফতাব যেহেতু কোচ ছিল, তুমি কোনো সমস্যা হলে ফোন করো। তো
আমি ব্যাটিং করেছি, ওই দিন 20 রান করে আমি আউট হয়ে যাই। তো ঠিক ওই সময় আবার ও ফোন করে বলে যে না আমি আর সহ্য করতে পারছি না, আমার মনে হয় হসপিটালে যেতে হবে। তো আমি তখন টিম খেলা চলাকালীন অবস্থায় আমি টিম থেকে ছুটি নিয়ে বাসায় আসি। বাসায় ঠিক মনে হয় 4:30টার দিকে এসেছিলাম। ওই দিন ঝড় হয়েছিল, তারপর ওই ঝড়ের মধ্যে ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম এবং ওই দিন রাতে আমার মেয়ে হয়। এই যে আপনারা দুইজন সম্পূর্ণ দুইটা আলাদা প্রফেশন থেকে বিলং করেন এবং দুইটাই আমি বলবো যে আমাদের সোসাইটির খুবই ইম্পর্ট্যান্ট প্রফেশন, তো আপনারা দুইজন কিভাবে ফ্যামিলিটাকে মেনটেন করছেন? এখানে আসলে চেক এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে, কারণ প্যারেন্টিংটা তো এটা একটা মানে আমি মনে করি যে এটা একটা জয়েন্ট ভেঞ্চারের মতো, দুজনের সেম কন্ট্রিবিউশন থাকতে হবে। আর আরেকটা বিষয় আছে, সেটা আমি সবসময় বলি, 2-4টা ইন্টারভিউতেও বলেছি, আর তাছাড়া আমি আমার সমস্ত ফ্রেন্ডসদেরকে কলিগদেরকে সবাইকে বলি যে এই যে আমি একদম নিশ্চিন্ত হয়ে পুরোটা সময় বাইরে থাকি, নাফিসও বাইরে থাকে, এটা অল ক্রেডিট গোজ টু মাই মাদার। এখানে আমার আম্মা, আমরা যেহেতু আমার আম্মার সাথে থাকি, আমরা এক বাসায় থাকি, আমার আম্মা যেহেতু আছেন, আমার বোনও মানে খুব কাছাকাছি থাকেন, আমার আম্মা আমার বোন একটা ফুল মানে সাপোর্ট সিস্টেম যেহেতু আমার আছে, তো এই জন্য হয়তো আমার ছেলের বয়স 18 হয়ে গেছে, আমার মেয়ের বয়স এই তো কালকে ওর জন্মদিন, ইনশাল্লাহ 7 বছর হবে। তো আমার বাচ্চাদেরকে যে আমি এরকম নিশ্চিন্ত হয়ে রেখে বাইরে কাজ করার সুযোগটা পেয়েছি, এটা আমার এই ফ্যামিলির সাপোর্ট সিস্টেমটা আছে দেখেই পেয়েছি। ভাবি, অ্যাজ আ প্লেয়ার্স ওয়াইফ আপনি তো এরকম হয়তোবা অনেক উৎসব পার করেছেন যখন ভাইয়া সিরিজ খেলতে দেশের বাইরে ছিলেন, তো যেই সিরিজগুলোতে আপনি আসলে ভাইয়ার সাথে যেতে পারেননি তখন আসলে আপনি কেমন ফিল করেছেন বা ওই সময়টা পরিবারকে আপনি কিভাবে সামলেছেন? আমি আসলে সিংহভাগ সবাই এরকম সময় পার করেছি যে উৎসব শুধু না, আমি আমার জন্মদিন, তারপরে অ্যানিভার্সারি, অনেক ঈদ এরকম হয়েছে যে ওকে ছাড়া পার করেছি। এটা আমার কাছে খুবই নর্মাল, এটা মেনে নিতে হবে, এটা ইট হ্যাজ নেভার বিন আ বিগ ডিল। ভাবি, আপনার কাছে জানতে চাই, নাফিস ভাই তো আমাদের প্রথম বাংলাদেশ দলের T20 ক্যাপ্টেন ছিলেন, তো অ্যাজ আ ওয়াইফ আপনি ওই মুহূর্তে কেমন ফিল করেছেন? আসলে এটা তো অনেক বড় একটা ব্যাপার। তখন হয়তো এটার গুরুত্বটা এত বুঝতে পারিনি, কারণ তখন এত ইয়াং ছিলাম, বাট তারপর অবশ্যই অনেক বেশি প্রাউড ফিল করেছি, কারণ এখন বুঝতে পারি, এখন এসে বুঝতে পারি। নাফিস ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনাদের দুইজনের বন্ধুত্ব এবং ভালোবাসা এই দুইটার মধ্যে কিভাবে ব্যালেন্স করেন? বন্ধুত্বটাই মনে হয় বেশি, কারণ ওই ভালোবাসা শব্দটা মনে হয় ওই যখন সম্পর্ক হয়েছে তখন মনে হয় অনেক বেশি ছিল, বাট আমার কাছে মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন ও কাজ করছে, আমি কাজ করছি, বাচ্চারা বড় হচ্ছে, তো এই সবকিছুর মধ্যে ব্যালেন্সড রাখাটা খুবই জরুরি এবং ক্লিয়ার কমিউনিকেশন থাকাটা জরুরি। সম্পর্কটা তখনই আগায় যখন কমিউনিকেশনটা ক্লিয়ার থাকে, সেখানে অনেস্টি থাকে এবং ক্ল্যারিটি থাকে। সো এই তিনটা জিনিস মেনটেন করে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার বন্ধুত্ব ভালো থাকবে, ভালোবাসা ভালো থাকবে। ভাবি, আপনার কাছে জানতে চাই যে ভাই মাত্রই বললেন আপনারা একই সাথে অনেক আপস অ্যান্ড ডাউনস পার করেছেন, তখন আপনার রোলটা কেমন ছিল? আসলে ক্রিকেটারদের জন্য আমার কাছে মনে হয় আর কি যে ক্রিকেটারদের খারাপ সময়গুলো অন্য যে কোনো প্রফেশনের খারাপ সময় থেকে অনেক আলাদা। ক্রিকেটার বা পারফর্মার যারা থাকে, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে আমার প্রফেশনে অনেকে বলে আর কি যে হ্যাঁ অনেক প্রেশার, কেসের প্রেশার ওই, বা আমি আমার ডাক্তার ফ্রেন্ডদেরকেও বলতে শুনেছি যে হ্যাঁ আমরা তো একটা মানুষের লাইফ নিয়ে ডিল করি, হিউজ প্রেশার। তো আমার কাছে মনে হয় যে মানে আমি একজন মানুষের সাথে জীবন পার করছি যে কিনা মানে জার্সি গায়ে দিচ্ছে, যে জার্সিটার প্রেশার হচ্ছে 16 কোটি মানুষের এক্সপেকটেশন এবং ইমোশনের প্রেশার। তো সেই জার্সি গায়ে দিয়ে সে খেলছে এবং সেখানে যখন সে আউট হয়ে যাচ্ছে সেইটার যেই প্রেশার, এই প্রেশারের যে বড় প্রেশার হয়তো আর কোনো কিছু ছিল না। তো এইখানে যখন কেউ ফেলিয়ার হয় তখন আমার কাছে মনে হয় যে তাকে বোঝানোর কোনো ক্যাপাসিটি বা কোনো ভাষা হয়তো আমার মতো একজন সাধারণ মানুষের বা সাধারণ একজন মেয়ের হয়তো জানা ছিল না। সেই সময় তার সামটাইমস তার সাথে তার কথা শোনা এবং সামটাইমস তার সাইলেন্সটাকে এন্ডিওর করাটাই হচ্ছে আমার দায়িত্ব ছিল। তো সেটাই আমি সবসময় করতে চেষ্টা করেছি। ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন এবং এরপরে আমরা র্যাপিড ফায়ারে চলে যাব। নতুন প্লেয়ারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, বা তাদের আসলে এই অনেক নতুন প্লেয়ার এসছে বা এখনো আসছেন,
আছেন তাদের মধ্যে ফ্রেন্ডশিপ কেমন হওয়া উচিত, যাতে আমাদের ক্রিকেটটাও একটা ভালো জায়গায় যাবে, তারা আর তাদের নিজেদের মধ্যেও সম্পর্কটা ভালো থাকবে? খেলার মাঠে সম্পর্কটা আমার কাছে মনে হয় বন্ধুত্বের চেয়ে বেশি প্রফেশনাল হওয়া উচিত। কারণ একটা টিমে 11 জন বা 15 জন যে প্লেয়ার থাকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসে, এবং বন্ধুত্ব জিনিসটা কিন্তু খুব ছোটবেলা থেকে হয়। আপনি খেয়াল করে দেখবেন একটা মানুষের বন্ধু সেই দেখা যাচ্ছে যে স্কুল থেকে একসাথে পড়েছে, তারপরে কলেজে পড়েছে, তারপর ইউনিভার্সিটিতে পড়েছে, ওই বন্ধুত্ব অনেক আগের থেকে শুরু হয়। কিন্তু খেলোয়াড়দের কিন্তু ওভাবে হয় না, যে এক একটা প্লেয়ার এক একটা জায়গা থেকে আসে, তো সেখানে একটা সুসম্পর্ক থাকে, বা বন্ধুত্ব যতটুকু না হয় তার চেয়ে বেশি যদি তাদের সম্পর্কটা প্রফেশনাল হয়, যে আমার দায়িত্ব এতটুকু, তোমার দায়িত্ব এতটুকু, সবাই মিলে আমরা একটা পাজল মিলাচ্ছি, যে পাজলটা কি বাংলাদেশ টিমের পারফরমেন্স, ওইখানে যদি প্রফেশনাল থাকে তাহলে আমার কাছে মনে হয় তারা ব্যক্তিগতভাবেও উপকৃত হবে, দলও উপকৃত হবে। আমি র্যাপিড ফায়ার শুরু করছি, ভাই ভাবি দুইজনকেই বলছি, র্যাপিড ফায়ার শুরু করার পরে আপনারা যে আগে উত্তর দিবেন আমরা সেই উত্তরটাই নিব। আচ্ছা আচ্ছা, এবং এক কথায় উত্তর দিতে হবে। আচ্ছা, কে আগে সরি বলে? আমি অলওয়েজ, কে আগে না, কে সব সময় সরি। আচ্ছা, কে বেশি জেলাস হয়? আমি। ওকে, কে বেশি রোমান্টিক? আমি। ওকে, লেট রিপ্লাই কে দেয় যখন কাজে থাকা হয়? আমি। এজন্য কি ভাবি কখনো বিরক্ত হন? না। ম্যাচ ভার্সেস ওয়াইফ কোনটা বেশি প্রায়োরিটি পায় আপনার কাছে? ভাই চিন্তা করার সময় নেওয়া যাবে না। খেলার সময় খেলাই বেশি প্রায়োরিটি দেয়। ওকে, I completely understand. ওকে ওকে, আপনার কোনো গ্রাজেস নেই? কোনো অবজেকশন। ওকে, কে প্রথম আই লাভ ইউ বলেছিল? আমি। প্রথম গিফট কে দিয়েছিল এবং কি ছিল সেটা? নাফিস দিয়েছিল আমাকে, দিয়েছিল একটি রিং। সেটা কি এখনো আছে? সেটা এখনো আছে, কিন্তু আমার এখন আর হয় না আঙ্গুলে। ওকে, এখনো কি আপনারা একজন আরেকজনকে সারপ্রাইজ দেন নাকি সবকিছু প্রেডিক্টেবল হয়ে গেছে? সব প্রেডিক্টেবল। সারপ্রাইজ দিতে যে কি কেউ কখনো সারপ্রাইজড হয়ে গেছেন? আমি এখনো সারপ্রাইজড হতে চাই, মাঝে মাঝে আমি বলি যে তুমি আমাকে সারপ্রাইজ দাও। দুইজনের কাছে আলাদাভাবে জানতে চাই, লাইফ পার্টনার বলতে আপনাদের কাছে আপনারা কি মনে করেন? A good friend, a good communicator. ভাবি? লাইফ পার্টনার আমার কাছেও তাই, গুড ফ্রেন্ড। আপনাদের বাসায় আসলে যখন ঝগড়া হয় আপনাদের দুজনের মধ্যে, যখন ঠোকাঠুকি হয়, তখন কি কোনো ডিআরএস সিস্টেম আছে? আমাদের মা এসে থামায়। ও, আন্টি। হ্যাঁ। ওকে, আচ্ছা, ম্যাচ হারলে যখন ভাইয়ার মুড খারাপ হতো তখন কিভাবে ম্যানেজ করতেন? তখন আমি জাস্ট একদম মানে সাইলেন্ট হয়ে যেতাম। Silence. Silence. আমি ওকে টাইম দিতাম যেন ও, Space. হ্যাঁ মানে টাইম দিতাম, এটাই বললাম যে টাইম দিতাম, যে ও ওর মানে স্পেস নিয়ে তারপর ও নিজে নিজে হিল হতো। ওকে, আপনি কি কখনো ভাইয়াকে ক্রিকেট নিয়ে অ্যাডভাইস দিয়েছেন? না না না, নেভার। ভাইয়া আপনি কি কখনো ভাবিকে কোনো কেস নিয়ে কোনো অ্যাডভাইস দিয়েছেন? কখনো এটা একদম আলাদা, না। না, ওয়ার্ক ইজ ওয়ার্ক। একদম। ভাইয়া আপনার কাছে যদি জানতে চাই, যে কথাগুলো আসলে ভাবিকে কখনো বলতে চেয়েও বলা হয়নি, এরকম কিছু যদি আপনি ভাবিকে বলতে চান? না, এমন কিছু মনে হয় এরকম না। না, যতটুকু যেটা বলার সেটা সামনাসামনি বলি, আর এই যেটা বলতে চাই পেটের মধ্যে রেখে দিই এরকম কোনো কথা নাই। যখন আপনি প্লেয়ার ছিলেন তখন কি আপনার কাজের প্রেশারটা বেশি মনে হতো, নাকি এখন যখন আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছেন আপনার কাজের প্রেশারটা বেশি ফিল করেন? এটা খুবই স্পেসিফিক উত্তর দিব, এবং এখানে কোনো ভনিতা নাই। পৃথিবীর অন্যতম প্রেশার সম্পন্ন কাজ হচ্ছে ক্রিকেট খেলা। আপনি সারা বছর প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, অনেক কনফিডেন্স নিয়ে যাবেন, ফার্স্ট বল আউট হয়ে যাবেন, এটাই স্বাভাবিক, এটাই ব্যাটিং ক্রিকেট খেলা। তো ক্রিকেট খেলার সাথে অন্য কোনো কাজের প্রেশার কোথাও কোনো কম্পারিজনই নাই। আমি যদি এটা আমি অফিসেও বলি, বাসায় বলি, সবাইকেই বলি, আমি ক্রিকেট অপারেশনসে যেই কাজ করি তার প্রেশার 100 ভাগের 1 ভাগও না। আই মিন ক্রিকেট খেলা যে প্রেশার ছিল তার চেয়ে 100 ভাগের 1 ভাগ প্রেশার ক্রিকেট অপারেশনসে। হ্যাভিং সেড দ্যাট, ক্রিকেট খেলায় ব্যস্ততা কম ছিল, এখন অনেক বেশি ব্যস্ত থাকি। সো প্রেশার অবশ্যই ব্যাটিংয়ে বেশি, ক্রিকেট খেলায় বেশি, ব্যস্ততা ক্রিকেট অপারেশনসে বেশি। কারণ 24 ঘন্টা ফোনে ব্যস্ত থাকা লাগে, সারাক্ষণ তটস্থ থাকা লাগে। অনেক সময় বাসায় সবাই অনেক বিরক্ত হয়ে যায়। বাসায় আসার পর আমি যেমন বাসায় এখন এসে ল্যাপটপ খুলি না,
কিন্তু ফোন তো চলতেই থাকে, ফোন আসে মেসেজ আসে, ফোন আসে মেসেজ, এটা বাসার মেম্বার অনেক বিরক্ত হয়, বাট এখন আস্তে আস্তে ওরা বুঝতে পেরেছে এবং আমিও চেষ্টা করি এটা ব্যালেন্স করার। ভাবে আপনার কাছে শেষ প্রশ্ন, একজন জাতীয় দলের সাবেক অধিনায়কের স্ত্রী হিসেবে আপনি কতটা প্রাউড ফিল করেন, অথবা বাচ্চারা কতটা প্রাউড ফিল করে? আমি পার্সোনালি অনেক প্রাউড ফিল করি। যখনও খেলেছে তখন প্রাউড ফিল করেছি, এখনও করি, শেষ পর্যন্ত করব। এটা খুবই একটা গর্বের বিষয়। আর বাচ্চাদের যেটা বাচ্চাদের প্রাউড ফিল করার যেটা বিষয়, সেটা হচ্ছে আমার মেয়ে আসলে বুঝে না। হ্যাঁ, ওর কাছে কিন্তু ওর বাবা হচ্ছে হি ইজ অ্যান অফিস গোয়িং পারসন, তো ও এখনও বুঝে না। বাট আমি যেটা ডিসাইড করেছি যে ও আরেকটু বড় হলে ওর বাবার ক্রিকেট প্লেইং যে ছোটো ছোটো ক্লিপগুলো ইউটিউবে যাই অ্যাভেলেবেল আছে আমি ওকে দেখাবো, রেখে দিয়েছি। ওর ভাই হচ্ছে ক্রিকেটার। আমার ছেলে হি ইজ অলসো ভেরি প্রাউড। ওর বাবার খেলা দেখেছে, ওর চাচাদের খেলা দেখেছে, তো ও তো ক্রিকেট ফ্যামিলিতেই ওর জন্ম, তো ও আমার ছেলে হি ইজ ভেরি প্রাউড। তার কি একটু স্পেশালি ট্রিট করে যখন সবাই জানে আপনি শাহরিয়ার নাফিসের অনেক wife? অনেক অনেক স্পেশালি ট্রিট করে। অ্যান্ড পার্সোনালি আমার যা সিনিয়র কলিগস যারা আছে বা আমার জুনিয়র কলিগস যারা আছে, আমার সাথে কো-ওয়ার্কার যারা, কো-ওয়ার্কার তো বলবো না, সবাই তো লয়ার, যেহেতু আমার কলিগস যারা আছে বা বড় ভাই যারা আছে, সিনিয়র কলিগস যারা আছে, যারাই শুনে যে বরিশালের মানে আমি নাফিসের ওয়াইফ, সবাই বলে বরিশালের পুত্রবধূ, এটা অনেক একটা ভালো লাগার বিষয়। তো এটা অবশ্যই এটা অনেক ভালো লাগার বিষয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাবি আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন পোলার আইসক্রিম প্রেজেন্স ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।